আর কোনো প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু চোখ বুজে জঙ্কুকের শার্টের কলারটা আরো জোরে চেপে ধরে জঙ্কুককে নিজের দিকে টেনে নিল। জঙ্কুক তার কোমরে হাত দিয়ে তাকে ঘরের বিছানায় আলতো করে শুয়ে দিয়ে বলল, আমার করা ওই একটা ভুলের জন্যই আজ আমরা এত কাছাকাছি। লজিক বলে এটাই ভালোবাসা। আমি আজ আপনার সবটুকু ঘৃণা শুষে নিতে চাই। জঙ্কুকের বলিষ্ঠ হাতগুলো যখন তের পিঠ বেয়ে নিচে নামছিল, তে তখন জঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। লজিক বলে জীবনের সবচেয়ে সুন্দর পথগুলো আসলে এরকম আঁকাবাঁকা আর অসম উচ্চতারই হয়। জঙ্কুক আরো গভীরে যাবে, ঠিক তখনই ঝপাত করে এক বালতি বরফ শীতল পানি জঙ্কুকের মুখে আর শরীরে এসে পড়ে। স্বপ্নের সেই রোমান্টিক কুঁড়ে ঘর, আগুনের রুম আর তের উষ্ণ আলিঙ্গন সব নিমিষেই উধাও। জঙ্কুক আঁতকে উঠে দরফর করে বিছানায় বসে পড়লো। সামনে তাকিয়ে দেখে তে হাতে একটা খালি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে শয়তানি হাসি। জঙ্কুক চোখ মুছে কোনো মতে বলল, তে এটা কি করলে? আমি তো কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলেন? তা স্বপ্নে কি আমার উচ্চতা নিয়ে গবেষণা করছিলেন নাকি? আপনার নাক ডাকার শব্দে কুঁড়ে গর্ত দূরে থাক, পুরো রিসোর্ট কেঁপে উঠেছিল। আর আপনার ওই লম্বা শরীরের ভারে বিছানাটাও মনে হয় কাত হয়ে যাচ্ছিল। পানি ঢেলে তো স্বপ্নটা ভেঙে দিলে তে, কিন্তু ওই স্বপ্নে যে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে ওটার আসল কে দেবে? রাজীব বলে, বাস্তবে ওই ঘটনাটা ঘটলে আমার আর এই ঠান্ডা লাগতো না। স্বপ্নে আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম? আপনার স্বপ্নটাও আপনার মতোই ফালতু আর ইলজিক্যাল। আমি তো স্বপ্নেও আপনাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়ার কথা ভাবি, জড়িয়ে ধরা তো বহুদূর। পাহাড় থেকে ফেললে তো নিচে গিয়ে পড়ার ভয় থাকতো, কিন্তু স্বপ্নে তুমি যেভাবে আমার বুকে মাথা রেখেছিলে তাতে তো মনে হলো পাহাড়টাই সমতল হয়ে গেছে। তো আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল, আপনার ওই লম্বা মাথাটা বোধহয় পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছে। জলদি আসুন, দেরি হলে কিন্তু আপনার কোনো লজিকই আমাকে খুঁজে পাবে না। সে বেরিয়ে যেতেই জঙ্কুক একা রুমে দাঁড়িয়ে আনমনে হাসলো। স্বপ্নটা হয়তো ভেঙে গেছে, কিন্তু তের ওই পানি ঢালার মাঝেই সে একটা অন্যরকম অধিকার খুঁজে পেল। স্বপ্নটা না হয় আমি দেখেছিলাম, কিন্তু সকালে আমাকে জাগানোর এই দায়িত্বটা যখন তুমি নিয়েছো, তখন লজিক বলে বাস্তবের গল্পটা স্বপ্নের চেয়ে অনেক বেশি লম্বা হবে। জঙ্কুক গা ঝাড়া দিয়ে উঠে ভেজা চুলে তোয়ালে ঘষতে ঘষতে রিসোর্টের বারান্দায় এলো। সে সেখানে আগে থেকে দাঁড়িয়ে চা খাচ্ছিল। জঙ্কুককে দেখে সে মুখ টিপে হেসে বলল, কি হলো মিস্টার টাওয়ার, পানি কি খুব বেশি ঠান্ডা ছিল? আমার জানা মতে আপনার ওই লম্বা মাথায় পানি পৌঁছাতে তো সময় লাগার কথা। পানিটা বেশ লজিক্যাল ছিল তে, তবে তোমার হাতের কাজ খুবই কাঁচা। বাঁ পাশের কানটা এখনো শুকনো রয়ে গেছে, পরের বার ঠিক পজিশনে ঢালবে। শুনুন, আমার হাতের কামার সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনার, তাই না জেনে কোনো কথা বলবেন না। তাছাড়া আপনার মতো অত উঁচু টার্গেট মিস করা অসম্ভব। নিচে ব্রেকফাস্ট রাখা আছে। আপনার ওই লম্বা জিরাফ মার্কা গলা নিয়ে নিচে যেতে পারবেন তো, নাকি আমি নিচে নেমে এনে দিব? নিচে নামার দরকার নেই, একটা ফোন করলেই তো ওরা নিয়ে চলে আসবে। আজকে আমরা ট্রেকিং এ যাব। আপনার ওই লম্বা পা দিয়ে যদি পিছলে পড়েন, তবে আমি কিন্তু টেনে তোলার জন্য কাউকে ডাকবো না, সোজা পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। লজিক বলে একই শাস্তি বারবার দিলে ওটা আর শাস্তি থাকে না, অভ্যাস হয়ে যায়। তুমি বরং নতুন কিছু ভাবো। নতুন কিছু? ঠিক আছে, আজকে পুরোটা পথ আপনি আমার ব্যাগটা বয়ে নিয়ে যাবেন। আপনার যা হাইট, তাতে এই ব্যাগটা তো আপনার কাছে একটা ম্যাচ বক্সের মতো মনে হওয়ার কথা। শুধু ব্যাগ কেন, তোমাকে সময় ঝুলালেও তো আমার এক হাত ফাঁকা থাকবে। কিন্তু কথা হলো, ব্যাগ বলে কি তোমার ওই অভিমানটা একটু কমবে, নাকি ওটা ডাইনোসরের মতো দিন দিন বড়ই হতে থাকবে? বড় হবে কিনা জানি না, এখন কথা না বাড়িয়ে ব্যাগটা নিয়ে হাঁটুন, না হলে আমি কিন্তু ব্যাগ দিয়ে বাড়ি মেরে আপনার মাথায় বড় বড় আলু তুলে দিব। জঙ্কুক সে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো। জঙ্কুকের এক কদম পার করতে তেল লাগে 2-3 কদম। তাড়াতাড়ি হাঁটোতে, ছোট ছোট পা দিয়ে আমার সাথে পাল্লা দেওয়াটা কিন্তু বেশ কঠিন। লজিক, তুমি চাইলে আমার শার্টের হাতাটা ধরে ঝুলে থাকতে পারো, আমি টেনে নিয়ে যাব। সে দৌড়ে গিয়ে জঙ্কুকের পিঠে একটা হালকা কিল বসিয়ে বলল, চুপ করুন তো, আমি একাই পারবো। আপনি শুধু সামনে গিয়ে গর্তে না পড়লেই হয়। জঙ্কুক লম্বা লম্বা পা ফেলে অনেকটা রাস্তা পার হয়ে যাচ্ছে, আর তেকে তার পেছনে প্রায় দৌড়াতে হচ্ছে। জঙ্কুক একটা বড় পাথরের উপর উঠে পেছনের দিকে তাকালো। তে তখন বেশ কিছুটা নিচে, পাথর ধরে ওঠার চেষ্টা করছে। জঙ্কুক হাত বাড়িয়ে বলল, হাঁটা দাও তে। লজিক বলে নিচে থেকে উপরে উঠতে গেলে লম্বা কারোর সাহায্য নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি একাই উঠতে পারবো, আপনার হাতের দরকার নেই। আচ্ছা, একটা লজিক দাও তো, তোমার এই ছোট শরীরের ভেতর এত রাগ কোথায় থাকে? আমার তো মনে হয় তোমার উচ্চতার সবটুকু রাগই কনভার্ট হয়ে গেছে। তে এবার আর কোনো কথা না বলে জঙ্কুকের পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা দিল, কিন্তু পাহাড়ি ঢালটা খুব খাড়া ছিল।
তে হঠাৎ পা পিছলে জঙ্কুকের উপর পড়লো। জঙ্কুক চট করে তেকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। কি হলো তে? এতক্ষণ তো খুব বিরক্ত দেখাচ্ছিলে, এখন তো দেখছি সোজা আমার কোলে এসে ল্যান্ড করলে। লজিক বলে উপর থেকে নিচে পড়ার সময় ছোট জিনিসের গতিবেগ বেশি থাকে, তাই তাদের ধরে রাখাটা একটু কঠিন। তে লজ্জায় আর রাগে লাল হয়ে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু জঙ্কুক তাকে আরো শক্ত করে ধরে বলল, ছেড়ে দিলে তো আবার গড়াগড়ি খাবে, তার চেয়ে বরং আমার শার্টটা শক্ত করে ধরো। পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে জঙ্কুক দুই হাত ছড়িয়ে বুক ভরে শ্বাস নিল। চারদিকের মেঘগুলো যেন ওদের পায়ের নিচে। জঙ্কুক এর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, লজিক বলে উপরের ভিউটা দেখার জন্য একটু হাইট দরকার। এইতে তুমি কি নিচ থেকে মেঘ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ, নাকি একটা টুল এনে দেবো? টুল লাগবে না, আমি আপনার চেয়ে ভালো দেখতে পাচ্ছি। আপনার মতো লম্বাদের তো মেঘের কারণে চোখই ঝাপসা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, একটা বাজি ধরবেন? কি বাজি? ওই যে দূরে ঝর্ণাটা দেখছেন, চলুন দেখি ওখান থেকে এই পাহাড়ের ওপর পর্যন্ত কে আগে চিৎকার করে নিজের নাম পৌঁছাতে পারে। যে হারবে তাকে অন্যজনের একটা কথা মানতে হবে। এটা তো অতি সামান্য ব্যাপার। আমার লম্বা গলা আর চওড়া বুক থেকে যে আওয়াজ বের হবে, ওটা তোমার এই ছোটখাটো গলার চিৎকারের চেয়ে অনেক বেশি লজিক্যাল হবে। তুমি তো অবশ্যই হারবে। হারলে দেখা যাবে, আগে শুরু করুন। না, লেডিস ফার্স্ট। ওকে। তে মুস্কি হেসে দু হাতে মুখ গোল করে পাহাড়ের দিকে মুখ ফিরিয়ে পুরো দমে চিৎকার করে বলল, জঙ্কুক একটা লম্বু জিরাফ। জিরাফ শব্দটা পাহাড়ের প্রতিদ্বন্দ্বিতে বারবার ফিরে আসতে লাগলো। এক মিনিট, তুমি তো নিজের নাম বললে না, আমাকে অপমান করলে। আমি তো বলেছি কে আগে নাম পৌঁছাতে পারে। আপনার নামে প্রতিধ্বনি হওয়ার আগেই আমি আপনাকে জিরাফ বানিয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছি। লজিক বলে বাজিটা আমি জিতেছি। জিতেছি মানে কি? আমি তো এখনো বলিনি। সুযোগটা আগে দিয়েছিলাম, কাজে লাগাননি কেন? তাই বলে আমাকে বলতে দিবে না? লজিক কিন্তু এটাকে চিটিং বলে। সেটা তো লেডিস ফার্স্ট বলার আগে আপনাকে ভাবা উচিত ছিল মিস্টার জঙ্কুক। জঙ্কুক নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, শর্ট মানুষদের সাথে তর্কে জেতা আর বাজি ধরা দুটোই দুনিয়ার সবচেয়ে বড় ইলজিক্যাল কাজ। শর্ত অনুযায়ী আপনাকে আমার একটা কথা মানতে হবে, আর সেটা হলো এখন থেকে কোনো মেয়েকেই শর্ট আর লম্বার খোঁটা দেবেন না, মনে থাকবে? থাকবে। ট্রেকিং থেকে ফিরে জঙ্কুক ঠিক করলো সে আর দেরি করবে না, এবার জিমিনের কাছে ক্ষমা চাইবেই। জঙ্কুক তার সুন্দর স্যুটটা পরে হাতে একটা দামি গিফট নিয়ে তের বাড়িতে হাজির হলো। ড্রয়িং রুমে পা রাখতেই জঙ্কুক দেখে সোফায় তার বড় ভাই সুগা আয়েশ করে বসে চা খাচ্ছে। সুগাকে এখানে দেখে জঙ্কুক তো অবাক। ভাইয়া, তুমি এখানে কি করছো? আমি এনাকে সিরিয়াস কামে আইছি জঙ্কুক। তুই তো তোর লজিক লয়ে ব্যস্ত আছিলি, আর আমি এর মধ্যে একদম সলিড ডিল ফাইনাল করে লাইছি। জঙ্কুক কিছু বোঝার আগেই জিমিন ঘর থেকে বেরিয়ে এলো। জিমিনকে দেখে জঙ্কুক একটু আমতা আমতা করে সামনে এগিয়ে গেল। নিচের লম্বা শরীরটা যতটা সম্ভব নিচু করে অত্যন্ত বিনয়ী ভাবে বলল, জিমিন আপু, সেদিন আপনার হাইট নিয়ে আমি যা বলেছিলাম ওটা আমার জীবনের সবচেয়ে বড় ইলজিক্যাল কথা ছিল। আমি সত্যি খুব দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জিমিন কিছু বলার আগেই সুগা সোফা থেকে উঠে জিমিনের পাশে দাঁড়িয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আরে জঙ্কুক, তুই এখনো খবর মধ্যে আটকে রইছস? এইদিকে তো জিমি তোর ভাবি ওর লেগে রাজি হয়ে গেছে গা। সামনের সপ্তাহে আমগো বিয়া। জঙ্কুকের হাত থেকে গিফটের প্যাকেটটা প্রায় পড়ে যাচ্ছিল। সে একবার সুগার দিকে তাকায়, একবার জিমিনের দিকে। ভাবি মানে? জিমিন আপু আমার ভাবি হচ্ছে? তার মানে আমি যাকে শর্ট বলে রিজেক্ট করেছিলাম সে এখন আমার বড় ভাইয়ের বউ হয়ে বাড়িতে রাজত্ব করবে? কি হলো মিস্টার টাওয়ার, আপনার লম্বা মগজে কি লজিকটা ঢুকছে না? ভাইয়া, তুমি একবারও আমাকে বললে না। আমি বাইরে ট্রেকিং এ গিয়ে লম্বা আর শর্ট নিয়ে যুদ্ধ করে এলাম, আর তুমি কিনা ঘরে বসে সব সেট করে ফেললে। আমি তোর মতো লম্বা লম্বা পা ফালাই আদি না ঠিকই, কিন্তু মাথাটা ঠান্ডা ঠিকই রাখি। তুই যারে শর্ট করে অপমান করছিলি, হ্যাঁ এখন তোর ভাবি হইব। আর হন, বিয়ের সব দায়িত্ব কিন্তু তোরই নেওয়া লাগবো। আমি তো শুধু লজিকে হারলামই না, সারা জীবনের জন্য শর্ট হয়ে গেলাম। সমস্যা নেই জঙ্কুক, বিয়ের পর তোমাকে প্রতিদিন হাইট মাপার ডিউটি দিব, তবে সেটা আমার না, তোমার ইগোর। পুরো ড্রয়িং রুমে হাসির রোল উঠলো। জঙ্কুক বুঝতে পারলো সে লম্বা হতে পারে, কিন্তু জীবনের আসল ছক্কাটা তার শান্ত ভাই সুগাই মেরে দিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। সুগাকে নিয়ে বিয়ের গেটে জঙ্কুক যখন দাঁড়িয়েছে, তখনই শুরু হলো আসল বিপত্তি। তে এবং তার একদল তুখর বেআইন বাহিনী গেট আটকে দাঁড়িয়ে আছে। জঙ্কুক পকেটে হাত দিয়ে বুক ফুলিয়ে লজিক দেওয়ার চেষ্টা করলো। দেখুন বেআইনের দলেরা, লজিক বলে বড় ভাই যখন বিয়ে করতে এসেছে তখন ছোট ভাইকে সম্মান দিয়ে রাস্তা ছেড়ে দেওয়া উচিত। আর এই গেটটা এত নিচু কেন? আমার মতো লম্বা মানুষের জন্য তো এটা কিন্তু অপমান। এই যে মিস্টার টাওয়ার, এখানে আপনার লজিক চলবে না, চলবে আমাদের ম্যাজিক।
আপনি লম্বা বলে কি ভেবেছেন গেটের উপর দিয়ে টপকে চলে যাবেন? খবরদার, আগে 5 লাখ টাকা দিন, তারপর গেট ছাড়বো। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তো আমি আপনাদের মতো 4-5টা ব্যান্ড কিনে নিতে পারবো। এত ডিমান্ড তো লজিকের বাইরে। টাকা না দিলে কিন্তু আপনার ওই লম্বা চুলগুলো কেটে দিব। তখন আপনাকে লম্বু জিরাফের বদলে টাকলা জিরাফ লাগবে। ভাইয়া দেখ না, আমার লজিক কেউ মানছে না। জঙ্কুক, লজিক বাদ দিয়ে পকেট খালি কর, নাইলে কিন্তু ওরা তোরা গেটের ভিতরে যাইতে দিত না। পরে আমার বিয়েটা আর করাইবো না। তুমি ইচ্ছে করে এত টাকা চেয়েছো তাই না? টাকা তো ওসিলা মাত্র জঙ্কু। আসলে আপনাকে এই রোদে দাঁড় করিয়ে একটু কষ্ট দিতে আমার খুব ভালো লাগছে। আপনি তো বলেছিলেন ছোটদের গুরুত্ব নিন, এখন বুঝুন ছোটরা গেট না ছাড়লে লম্বা মানুষদেরও রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। জঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে টাকা গুনে তের হাতে দিল। তে টাকাগুলো নিয়ে সবাইকে বলল, সবাই সরে দাঁড়াও, ওনাদের যেন ঢুকতে সমস্যা না হয়। আর জঙ্কুকের জন্য প্যান্ডেলের মাঝখানে একটা বড় গর্ত খুঁড়ে রেখো, যাতে উনি আমাদের সমান হয়ে বসতে পারেন। পুরো বিয়ে বাড়িতে হাসির রোল পড়লো। জঙ্কুক নিজের কপাল চাপড়ে ভাবলো। লজিক বলে, আজকের রাতটা আমার জীবনের সব থেকে অপমানজনক রাত হতে যাচ্ছে। ভাইয়া সব শালিকা মিলে আমাকে জ্যান্ত কবর দেবে মনে হচ্ছে। জঙ্কুক করুণ মুখে সুগার পাশে গিয়ে বসলো। বিয়ের পর জঙ্কুকের অবস্থা এখন জলজান্ত কড়াই থেকে উনুনে পড়ার মতো। আগে শুধু তে তাকে উচ্চতা নিয়ে খোঁচাতো, এখন তার সাথে যোগ দিয়েছে নতুন ভাবি জিমিন। দুই বোন মিলে জঙ্কুকে নাজেহাল করার কোনো সুযোগই ছাড়ে না। সেদিন সকালে ড্রয়িং রুমে সুগা গম্ভীর মুখে ল্যাপটপে কাজ করছিল। জঙ্কুক সোফায় বসে আয়েশ করে পা ছড়িয়ে ফোন ঘাটছিল। জিমিন রান্নাঘর থেকে বেরিয়ে এসে জঙ্কুকের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। এই যে দেব সাহেব, আপনার এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মার্কা পাগুলো একটু গুটিয়ে বসুন তো। ঘরটা ছোট, আপনার এই দুই থামের জন্য হাঁটাচলা করা যাচ্ছে না। আমি তো ভয় পাচ্ছি, না জানি কোন দিন আপনার পায়ে হোঁচট খেয়ে আমার হাড়গোড় ভেঙে যাবে। ভাবি, লজিক বলে বড় জিনিসের জায়গা একটু বেশিই লাগে। আমি তো আর ইচ্ছে করে লম্বা হইনি, আপনারাই বরং একটু সাবধানে হাঁটুন। জিমিনাপু, শুধু পা গোটানো কেন, মিস্টার জিরাফকে বলো ডাইনিং রুমের ওই উপরের সেলফ থেকে কাচের সেটটা নামিয়ে দিতে। ওই যে যেটা তুমি মই দিয়ে নাগাল পাও না, ওটা। ওনার যা হাই, উনি তো হাত বাড়াইলেই ওটা শপিং মলের ট্রলির মতো টেনে নামিয়ে আনবে। তুমি কি আমার হাইটটা শুধু ঘরের কামলা খাটার জন্য ব্যবহার করবে নাকি? ভাবি, তুমি ওর কথায় কান দিও না। আরে না না, কামলা কেন, তুমি তো আমাদের বাড়ির সিগন্যাল টাওয়ার। শোনো জঙ্কুক, এই যে পর্দাগুলো ধোয়া হয়েছে, এগুলো টানানোর জন্য তোমাকেই লাগবে। তোমার তো আর চেয়ারে উঠতে হবে না, একটু পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়ালেই সিলিং ছুঁয়ে ফেলবে। শুধু খেয়াল রেখো ফ্যানের সাথে আবার মাথাটা বাড়ি না লাগে। ভাবি, লজিক বলে দেবরকে অপমান করলে পরে পস্তাতে হয়। আরে জঙ্কুক, তোর লজিক বাদ দিয়া জিমিনের কথা হন, নাইলে কিন্তু দুপুরে খাওয়ান পাবি না। জঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে পর্দা হাতে নিয়ে তের দিকে তাকিয়ে বলল, তুমি খুব পাজি হয়ে গেছো। আমি যদি পর্দা টাঙাতে গিয়ে উপর থেকে পড়ে যাই, তবে তোমার উপরেই পড়বো। জিমিনাপু দেখো, তোমার দেবর আমাকে ভয় দেখাচ্ছে। তুমি ওকে বলো পর্দা টাঙানো শেষ হলে যেন স্টোর রুমের উপরের জং ধরা বাক্সটাও নামিয়ে দেয়। ওনার এই লম্বা হাতগুলোর একটু এক্সারসাইজের দরকার। লজিক বলে, বড় ভাই বিয়ে করে আমার জন্য বিপদ ডেকে এনেছে। এক বোন জ্বালানি দিলে অন্য বোন আগুন ধরায়। আমার মতো লম্বা মানুষের কোনো সম্মানই নেই এই বাড়িতে। যদি তোর আক্কেল হয়ে থাকে, তাহলে মাইয়া ঘরের জীবন অপমান করে কথা কবি না, বুঝছস? শিবা সাধারণত চুপচাপ থাকলেও যখন মুখ খুলে তখন তার এক একটা কথা তীরের মতো গিয়ে জঙ্কুকের গায়ে লাগে। জিমিনার তের সাথে এবার সুগাও যোগ দেওয়ায় জঙ্কুকের অবস্থা ছেড়ে দে মা, পালিয়ে বাঁচি। সেদিন দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। জিমিন ডাইনিং টেবিলের অন্য পাশে রাখা লবণের কৌটাটা কোনোভাবে লাগাল পাচ্ছিল না। সে বারবার হাত বাড়িয়ে ব্যর্থ হয়ে জঙ্কুকের দিকে তাকালো। কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? লজিক বলে, যখন তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো তখন কোনো না কোনো কাজ করিয়েছো। তোমার লজিক ঠিকই বলে, আমাকে লবণের কোটাটা ওই পাশ থেকে এনে দাও তো, নাগাল পাচ্ছি না। দেখেছো ভাবি, লম্বা হওয়ার কত লজিক্যাল সুবিধা। বেশি লাফাইস না জঙ্কুক, তোর এই সাহিত্যে আসলে প্রকৃতি তোরে দিছে আমগরে সেবা করার লাগিয়া। তুই যখন তোর লম্বা লম্বা হাত দিয়ে কোনো কিছু নামাস, তখন তোর একদম ওই রাস্তার মোড়ের ল্যাম্পপোস্টের মতন লাগে, যার কামই হইলো মানুষের মাথার উপরের মধ্যে উঁচা হয়ে দাঁড়ায় খাওন। শুনলে তো, সুগা ভাই একদম ঠিক বলেছে। ল্যাম্পপোস্ট জঙ্কুক, এবার গিয়ে ওই কোণার মাকড়সার জালটাও পরিষ্কার করে ফেলো তো। ভাইয়া, তুমিও শুরু করলে? আমি ভাবলাম তুমি অন্তত আমার পাশে থাকবে। তুমি কি জানো না, বেশি লম্বা হলে হার্টের উপর চাপ পড়ে? হাড়ের উপরে চাপ পড়ে কিনা জানি না, তবে তোর মাথার মধ্যে অক্সিজেনের অভাব আছে। বেশি লম্বা হইলে অক্সিজেন কমই থাকে, তাই তোর লজিক গুলা দিন দিন অচল হয়ে যেতেছে গা। জিমিনের মতো ছোটখাটো হইলে দেখতি বুদ্ধি ফায়ের তলা দিয়ে মাথা পর্যন্ত দৌড়ে যেত। একদম ঠিক বলেছ। জঙ্কুক তো আমাদের বাড়ির
মানুষরূপী মই। ওর মতো এমন একটা মাল্টিপারপাস দেবর পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন খেয়ে দিয়ে রেডি হও। ড্রয়িং রুমে যে এসিটা বন্ধ হয়ে আছে ওটা মনে হয় একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। জঙ্কুক নিজের প্লেটের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, লজিক বলে এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। একজন আমাকে মই বলে, আরেকজন ল্যাম্পপোস্ট, আর বড় ভাই তো আমাকে অক্সিজেনহীন প্রাণী বানিয়ে দিল। জিমিন ভাবি, তোমার বোনকেও তুমি তোমার মতোই বানিয়েছো। দুইজনে মিলে আমার হাইটটাকে কৌতুক বানিয়ে ছাড়লে। আক্ষেপ করিস না জঙ্কুক, তুই লম্বা দেখেই তো আমরা তোরা এত নোটিস করি। শুধু মুডু হইলে তো আড়াই দিতি গা, পরে তার খুঁজে পাইতাম না। এই বিলাই কি নিজের ভাইকে দিয়ে কোনোভাবে আমাকে পচাচ্ছে নাকি? ওর কথাবার্তা এমন কেন?